আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজ স্বার্থে ব্যবহার করতে না পারে সে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। ঢাকায় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, গত নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। খান আলামিনের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য নতুন শপথে অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশ মানবিক আচরণ করবে এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। আগামী বুধবার পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হবে এবছরের পুলিশ সপ্তাহ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 জনের মরদেহ তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে জানাজা শেষে দাফন করা হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান স্বজনরা। এদিকে 5 জনকে হত্যার দায়ে গৃহকর্তা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে 3-4 জনের নামে মামলা দায়ের করেছে নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোর 6টায় একে একে 5টি মরদেহ পৌঁছায় গোপালগঞ্জের পাইককান্দির উত্তরপাড়া এলাকায়। মরদেহ বাড়ির আঙিনায় আসতেই কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। স্বজনরা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান সরকার ও তার পরিবার। শুক্রবার রাতে গৃহকর্তা ফোরকান তার স্ত্রী শারমিন আক্তার, 3 কন্যা সন্তান ও শ্যালক রসুল হোসেনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে শনিবার বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলেমেয়েরা মারছে, নাতিকে মারছে, একে দুরুস্তভাবে আমি বিচার চাই, এদের শাস্তি চাই। আর তাদের গমের ঝুলি মানে এগুলো বিহুশ করার পরে তাদের কুপিয়ে হত্যা করেছে। এইরকম লোক এই পৃথিবীতে যাতে বাইসে না থাকে, মানে এমন শাস্তি হবে যাই বাংলার বুকে জীবনে কোনোদিন হয় নাই। কে বা কারা এই ঘটনা ঘটাইছে, আমরা তাদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি করছি। রোববার বেলা 11টায় নিহত 5 জনের জানাজাও উপজেলার পাইককান্দি গ্রামের পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এই ঘটনায় গৃহকর্তা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জনের নামে মামলা করেছে নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লা। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন আছেন মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তামজিদ, হাম আক্রান্ত শিশু ও তাদের চিকিৎসার কি খবর আছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? আসলে আপনি জানেন যে হামের যে পরিস্থিতি, যে সংক্রমণ, সেটি নিয়ে সারা দেশের মানুষ একটি শঙ্কায় রয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় হামের সংক্রমণ কিছুটা কমে আসলেও প্রতিদিনই কিন্তু নতুন নতুন মৃত্যু হচ্ছে, অর্থাৎ মৃত্যুর যে হার সেটি কমলেও মৃত্যু কিন্তু এখনও বন্ধ হয়নি। গত 24 ঘন্টায় কিন্তু আমরা জানিয়েছিলাম যে 9 জনের মৃত্যু হয়েছিল এবং তার আগের দিন 7 জন, অর্থাৎ আগে যে পরিমাণ, যে হারে মৃত্যু হামে শিশুরা মারা যাচ্ছিল সেটি কিছুটা কমেছে। তবে সংক্রমণও কমেছে। তবে সংক্রমণ কমলেও অভিভাবকদের যে শঙ্কা সেটি কিন্তু কাটেনি, কারণ সারা দেশ থেকেই এখনও হামের উপসর্গ এবং হাম নিয়ে এইসব হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা এবং অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছেন। যেটি এখন হয়েছে, চিকিৎসকরা বলছেন যে হামের সংক্রমণ কমে গেলেও হাম থেকে চিকিৎসা শেষে যাদের হামের রোগ থেকে মুক্ত হচ্ছেন তারা কিন্তু নতুন নতুন সংক্রমণ হচ্ছে, তাদের টাইফয়েড, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কারণ হাম হওয়ার পর, হাম থেকে মুক্ত হওয়ার পর শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে আসে অন্তত 6 মাস। তো হাম পরবর্তীতে যে 6 মাসে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা না থাকার কারণে অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করা, সেই বিষয়টি আসলে এখন চ্যালেঞ্জিং বিষয় হয়েছে। তবে আশার বিষয় হচ্ছে যে আগের চেয়ে হামের সংক্রমণ কমেছে এবং এই হামের সংক্রমণের কারণে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর হার সেটিও কমেছে। তো চিকিৎসকরা বলছেন যে সারা দেশ থেকে যেসব শিশুরা হামের সংক্রমণ নিয়ে আসছেন তাদেরকে তারা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে সহায়তা করছেন। লিমা, জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর। টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত, এরপর রোদ, কিন্তু হাওড় অঞ্চলের কৃষকের দুর্দশা কমেনি। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যাওয়া ফসলের শেষ অংশটুকু ঘরে তুলতে চেষ্টা করছেন তারা। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড় এখনও জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকের সোনালী ধান তুলে এনে রোদে শুকাতে কৃষকের ব্যস্ততা। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে হাহাকার জেলার হাওড় অঞ্চলে। রোদের উজ্জ্বল আলোর দেখা মেলা ও পানি কমতে শুরু করায় মৌলভীবাজারের হাওড়পাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরছে। দেনা পরিশোধ ও ক্ষতি পুষিয়ে নিতে একযোগে নেমেছেন ধান কেটে ঘরে তুলতে। অনেক স্থানে এখনও বুক সমান পানিতে নেমে ধান সংগ্রহ করতে হচ্ছে। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। নদ নদীর পানি কমায় পরিস্থিতি উন্নতি হচ্ছে নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড়ে। কেবল জন্ম দিয়েই একজন মায়ের কাজ শেষ হয় না, তাকে নামতে হয় সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার দীর্ঘ সংগ্রামে। সে যাত্রায় জলাঞ্জলি দিতে হয় নিজের সব সুখ আহ্লাদ, কেবল ভাবনা জুড়ে থাকে সন্তানদের মঙ্গল কামনা। যুগে যুগে মায়েদের এমন আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মা দিবস। মায়েদের সেই দীর্ঘ সংগ্রামের উপাখ্যান তুলে ধরছেন এইচ.এম. মেহেদী হাসান, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। ব্যস্ত শহরে কেবল অবিরাম ছুটে চলা, চেনা পথে ছুটে যায় কত শত অচেনা পথিক। যাপিত জীবনে জীবিকার সংগ্রামে সবাই যেন নিজেকে নিয়েই বাঁচে, তাই কে কার খবর রাখে। কেউ খবর রাখুক না রাখুক, নিয়ম করে একজন ঠিক খবর নেন, তিনি আর কেউ নন, মা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা শব্দ শুনলেই হৃদয়ে অনুরণিত হয় ভালোবাসার পরম এক অনুভূতি। মা মানে আশ্রয়, মা মানে নির্ভরতা, মা মানে আগলে রাখা। মা কাইন্ড অফ পৃথিবী, যাকে ছাড়া আসলে চলা মুশকিল, বা অক্সিজেন বলা যায় মাকে। আমার মা যদি আজকে না থাকে,
জীবন বাইচে থাকার ইচ্ছাই চলে যাবে। মাকে কখনো গ্র্যাটিটিউড দেখে বলা হয়নি যে আই লাভ হার অথবা আই এম গ্রেটফুল টু হার, কিন্তু আমরা প্রকাশ করে ট্রাই করি যে উই আর অ্যাকচুয়ালি গ্রেটফুল। আজকে আমি আগে মাকে ফোন দেবো, বাট এই কম্পিটিশনে আমি আজকে পর্যন্ত আসলে বিজয় হতে পারি নাই। মাই আমাকে সবসময় আগে ফোন দেয়। এখন নিজে বুঝি মা হওয়ার পর যে আম্মু কতটা পরিমাণ পরিশ্রম করতো আমাদের। মার কথা মনে পড়লে আত্মা ফাটি যায় যে কি জিনিস ছিল হারাইছি, বুঝছেন, খুব খারাপ লাগে। যাকে কিছু না বললেও ঠিক বুঝে নেয় মনের গহীনের সব বেদনা, সেই তো মা। যার কাছে অভিমান জমা রাখা যায়, সেই তো মা। প্রাণ খুলে যাকে বলা যায় সব কথা, সেই তো মা। সন্তানের সাফল্য যে সুখ খুঁজে নেয়, সেই তো মা। মারা আসলে আত্মত্যাগী হন, মারা সর্বংসহা হন, এবং সাহিত্যে বিভিন্নভাবেই মায়ের ভিন্ন ভিন্ন রূপ উঠে আসতে আমরা দেখি। যেমন আমি এই প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটির কথা স্মরণ করতে পারি, কিংবা শওকত ওসমানের জননী উপন্যাসটির কথা আমরা বলতে পারি। এই দুই জননী কিন্তু দুই লেখকের কলমে ভিন্নভাবে কিন্তু এসছে। মায়ের চাকরি কিন্তু 24 ঘন্টা এবং নিঃস্বার্থ চাকরি, যেটার কোনো রিটার্ন নেই। রিটার্ন তার আছে আত্মতৃপ্তি। সেই আত্মতৃপ্তি সন্তানের কাছে কতটা গ্রহণযোগ্য হয় সেটা যখন আমরা দেখি বৃদ্ধাশ্রমের দিকে, তখন আমাদের স্বাভাবিকভাবে খারাপ লাগে। এক জীবনে মায়ের ঋণ শোধ হবার নয়। মুখ ফুটে না চাইলেও আমৃত্যু সন্তানের পাশে থাকার আকুতি প্রতি মায়ের। মা দিবসের এই ক্ষণে কামনা, সন্তানের সাথে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। এইচ এম মেহেদি হাসান, এনটিভি নিউজ, ঢাকা। উত্তোলন মৌসুমে বাজার দাম তলানিতে থাকায় চলতি মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। বর্তমান বাজার মূল্যে আলু বিক্রি করে মন প্রতি কৃষকের লোকসান হচ্ছে অন্তত 200 টাকা। তবুও মাঠে দেখা মিলছে না পাইকারের। এতে বিপুল পরিমাণ উৎপাদিত আলুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কৃষক। বিদেশে আলু রপ্তানির জোর দাবি সেখানকার কৃষকরা। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জে এই মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সার, কীটনাশক, বীজের দামের সাথে শ্রমিক মজুরি যুক্ত হয়ে এবছর আলু আবাদে মন প্রতি কৃষকের খরচ হয়েছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। কিন্তু জমি থেকে আলু বিক্রি করে কৃষককে মন প্রতি লোকসান গুনতে হচ্ছে অন্তত 200 টাকা। বাজারে তো খুচরা বাজার 16টায় ব্যস্ত আছে, তা আমি ওটা 11টা 12টায় বেচা যায়, তাহলে কি লাভ দিল? আমি খরচা আইলু আলু হয় কি, গতবার আলু পোয়াইছি কোনো দাম নাই, এবার আলু আইছি কো জিগাই না, বহুত টাকা লস, বাড়িঘর বিক্রি করে লাইছি আলু খেতে করে। গেল মৌসুমে বিপুল পরিমাণ লোকসানের বোঝা মাথায় নিয়েই ধার দেনা করে উৎপাদন করা আলু এখন কৃষকের গলার কাটা। খুচরা বাজারে দরপতনের কারণে দিশেহারা কৃষকরা বিদেশে আলু রপ্তানির জোর দাবি করছেন। এটা আমাদের অনেক লোকসান হয়ে যাবে। এটা যদি সরকার যদি কিছু উদ্যোগ নেয়, বিদেশ কোনো সাপ্লাই দিলে মাল, তো আমরা কৃষকের একটু সুবিধা হবে। এবছর বিপুল পরিমাণ উৎপাদিত আলুর ভবিষ্যৎ নিয়ে আশা জায়গা নিয়ে বার্তা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। যে আমরা এবারে প্রায় 100 হেক্টর জমি আলুর পরিবর্তে উচ্চ মূল্যের অন্যান্য ফসল আবাদ করতে সক্ষম হয়েছি। এটা আমাদের একটা প্রচেষ্টা ছিল যে সিঙ্গেল ক্রপ বেসড একটা ডিস্ট্রিক্ট কৃষকদের যে ফসল আবাদের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়, এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা আলুর বিকল্প উচ্চ মূল্যের ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করেছি। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় আলুর আবাদ হয়েছে 34,660 হেক্টর জমিতে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।